অনুপম, তোমার জন্য গলায় দড়ি দিয়েছি তোমায় ভালোবাসি বলে। কি গভীর আনন্দই না জানি তুমি উপভোগ করছো, কিন্তু এজন্য বেশি অনুতাপ করো না, আত্মগ্লানিতে দগ্ধ হয়েও না। পারো তো গোপনে একটু কাঁদাকাটা করো আমার জন্য, চেষ্টা করতে দোষ কি? তবে গভীর শোকের মধ্যে তোমার জন্য আমি মরছি ভেবে যদি গভীরতর আনন্দ উপভোগ করো, বিজ্ঞানসম্মত উপায়ে নিজের মনকে বিশ্লেষণ করতে বসো। আমার তো মনে হয় যে কোনো জার্মান মনস্তত্ত্ববিদের যে কোনো একখানা বই খুলে আত্মপরীক্ষায় বসলেই ফুল মার্কস পাবে। তোমার বোকামির প্রতিভা আছে। গলায় দড়ি দেওয়া ভালো নয়, তবু অনেকেই গলায় দড়ি দেয়। গলায় দড়ি দেবে কি দেবে না ভাবতে ভাবতে অন্য মনে কখন যে গলায় দড়ি দিয়ে বসে টেরও পায় না। টের পায় না মানে মানে তুমি নিশ্চয় বুঝতে পারছো, গলায় দড়ি দিলে আর কি টের পাওয়া যাবে? কিন্তু তোমার জ্বালায় আর 10 জনের মতো স্বাভাবিকভাবে গলায় দড়ি পর্যন্ত আমার দেওয়া হলো না। তুমি আমার শনি গ্রহ, মরবার আগে এত লোক থাকতে তোমার উপরেই রাগে গা জ্বলে যাচ্ছে। আমি গলায় দড়ি দেব আর তুমি ভাববে তোমার জন্য আমার হৃদয়ে প্রেমের ক্যান্সার হয়েছিল। যাতনা সহ্য করতে না পেরে কয়েক হাত লম্বা একটা দড়ি ধরেই স্বর্গে চলে গেলাম। এ কথা ভাবছি আর স্বাদ হচ্ছে আগে তোমাকে খুন করে তারপর নিজের যা হয় ব্যবস্থা করি। আমাকে নিয়ে অনেক আলোচনা, অনেক গবেষণা চলবে জানি, অনেকে অনেক রকম থিওরি বার করবে, কিন্তু আমি তা গ্রাহ্য করি না। যার যা খুশি ভাবুক, যা খুশি কল্পনা করুক, কিন্তু এ জগতে একজনও যদি বিশ্বাস করে যে প্রেমের জন্য তরঙ্গ গলায় দড়ি দিয়েছে, গলায় দড়ি দিয়ে, তবে তার তরঙ্গের লাভ কি? তুমি আমাকে অনেকদিন থেকে ঘনিষ্ঠভাবে জানো, অন্তত তোমার বোঝা উচিত প্রেমের জন্য বুক ভরা ঘৃণা পোষণ করা ছাড়া তরঙ্গের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। অথচ তুমিই বিশ্বাস করবে তরঙ্গ আত্মহত্যা করেছে প্রেমের জন্য। তুমি এত বড় হাঁদা। এত লোক থাকতে এই জন্যই তোমার নামে এত বড় একখানা চিঠি আমাকে লিখে রেখে যেতে হলো। চিঠিখানা ঠিক কত বড় হবে এখন অবশ্য আমি তা জানি না, কিন্তু মস্ত বড়ই যে হবে তাতে কোনো সন্দেহ নেই। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ো। তোমার মতো বোকা হাঁদাকে কি জন্য গলায় দড়ি দিলাম 2-4 কথায় বোঝানো আমার কর্ম নয়। ফুল বোঝার পথে শান দিতে দিতে তোমার বুদ্ধির তরোয়ালের ধারালো দিকটা এমন ভোঁতা হয়ে গিয়েছে যে ভোঁতা দিকটার ধার বেশি হওয়ায় বুদ্ধিকে তোমার উল্টোভাবে ব্যবহার না করে উপায় নেই। রাগ করলে? রাগ করো না। যেমন বুদ্ধি হোক তোমার বুদ্ধি আছে, এটুকু যে স্বীকার করে নিয়েছি তাই খুব বড় প্রশংসা বলে ধরে নিও। কে জানে, হয়তো তোমাকে একটু মায়া করি বলেই তোমাকে বুদ্ধিমান মনে করতে ইচ্ছা করে। মমতাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। অনুপম, মায়া মমতার নামেই মেয়েদের মনটা ছ্যাদ করে ওঠে, আর ওঠে মেয়ে ছেলেদের মন, যারা ছেলে কিন্তু পুরুষ নয়। তোমার মনটা যদি আমার এই মায়া করবার কথায় ছ্যাদ করে ওঠে, একটা সিগারেট ধরিয়ে নিজের গায়ে একটা ছ্যাঁকা দিও। এ মায়া মমতা প্রেম নয়, তরঙ্গ প্রেমের ধার ধারে না। তোমার কাছে এ কথা স্বীকার করতে আমার লজ্জা নেই। কি করে যে কি হলো আমি ভালো বুঝতে পারছি না। কেবল এটুকু বুঝতে পারছি, অনেক যত্নে যে তাসের ঘর রচনা করেছিলাম, আমার নিজের নিঃশ্বাসে হুড়মুড় করে সে ঘর ভেঙে গিয়েছে। আমি এমন সৃষ্টি ছাড়া কাল নাগিনি যে নিজের লেজ কামড়ে নিজের মাথার বিষে নিজেই আমি মরে গেলাম। বিষটা মাথায় থাকলে হয়তো বাঁচতাম, এমন অনেকেই বেঁচে আছে। বিষটা তাদের কাছে অমৃতের সমান, কারণ ওই বিষ দিয়ে অপরকে মেরে ফেলা যায়। এই হিংসার যুগে এত বড় পরিতৃপ্তি যা দিতে পারে সে বিষ অমৃত বইকে। কিন্তু আমার মাথাটা খারাপ কিনা, নিজের বিষ দাঁত তাই নিজের উপরেই ব্যবহার করে
নূতন এক্সপেরিমেন্ট করতে গেলাম। তুমি জানো আমার জীবনটা কিরকম খাপছাড়া। আমি নিজে খাপছাড়া মানুষ বলে আমার জীবনটা খাপছাড়া হয়েছে, অথবা আমার জীবনটা খাপছাড়া বলে আমি খাপছাড়া হয়েছি। এসব ধাঁধা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এসব হলো আমার নিজস্ব ধাঁধা। আমার ধাঁধা আমারই থাক, সময় মতো দড়ির ফাঁসে আচ্ছা করে বাঁধবো। তোমার প্রেম ছাড়া আমার গলায় দড়ি দেওয়ার আর কি কারণ থাকতে পারে? এ ধাঁধাটা তোমার, তোমার ধাঁধাটার জবাব শুধু আমি দিয়ে যাব। আমি জবাব দিয়ে না গেলে তুমি নিজে নিজে যে জবাবটা ঠিক করে নেবে, মরে গেলেও আমার তা সহ্য হবে না অনুপম। বাবা মোটা মোটা বই পড়তেন, মোটা মোটা কথা বলতেন। বইয়ের কথা কলেজের ছেলেদের বলার জন্য পারিশ্রমিকও পেতেন মোটা। মেজাজটাও বাবার ছিল তাই গরম। চোখে হাই পাওয়ারের চশমা লাগিয়ে বাবা যখন হাই স্পিডে সমাজ, ধর্ম, সভ্যতা, জীবন, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, তত্ত্বকথা আমার ভবিষ্যৎ স্বামীকে শোনাতে শোনাতে রেগে আগুন হয়ে উঠতেন, আর আমার ভবিষ্যৎ স্বামী ইতিহাস, বিজ্ঞান, দর্শন, জীবন, সভ্যতা, ধর্ম, সমাজের তত্ত্বকথা বাবাকে শোনাতে শোনাতে ক্ষেপে যেতেন, তখন দুজনকে দেখেই আমি হয়ে যেতাম মুগ্ধ। বাবার জন্য অনুভব করতাম গভীর শ্রদ্ধা, ভবিষ্যৎ স্বামীর জন্য অনুভব করতাম গভীর প্রেম। না, প্রেম বলতে তুমি যা বোঝো সে প্রেম নয়। আমার বাবা অথবা আমার ভবিষ্যৎ স্বামী দুজনের একজনও প্রেম বলতে তুমি যা বোঝো সে প্রেমে বিশ্বাস করতেন না। প্রেম সম্বন্ধে বাবার মত ছিল 7 জন জার্মান প্রেম বিশেষজ্ঞের মতো বাতিল করা নতুন একটা মত। আমার স্বামীর মত ছিল ওই 7 জন জার্মান ভদ্রলোকের মতকে স্বদেশী ছাঁচে ঢেলে নিলে যা দাঁড়ায় তাই, অর্থাৎ অনুবাদ নয়, মর্মানুবাদ। এই জন্য ভবিষ্যৎ স্বামীর মতটাই আমার বেশি ভালো লাগতো। কেবল প্রেম নয়, সব বিষয়ে আমার ভবিষ্যৎ স্বামীর এরকম মর্মানুবাদের আশ্চর্য ক্ষমতা ছিল। আসলে এই জন্যই সে মহাত্মাকে আমি আমার স্বামী হবার অধিকার দিয়েছিলাম। নতুবা তরঙ্গহেন মেয়ে জগতে আর জোড়া নেই। পৃথিবীর আর সব মেয়ে বক হলে যাকে কেবল হংসী নয় রাজহংসী বলা ছাড়া উপায় থাকে না, সেই তরঙ্গের স্বামী কি যে কেউ হতে পারে ওরকম মহাপুরুষ ছাড়া? হে সিগারেট পাই অভিমানী বালক অনুপম, কোথায় লাগো তুমি আমার সেই স্বামীর কাছে? তার তুলনায় তুমি কীটানুকেট। তুমি হলে খবরের কাগজের নিউজ ট্রান্সলেটরের ইংরেজি খবরের ট্রান্সলেশন। আমার তিনি ছিলেন গল্পে, কবিতায়, সাহিত্যিকের ইংরেজি সাহিত্যের মর্মানুবাদ। রূপকটা বুঝতে পারলে? আর একটু পরিষ্কার করেই বুঝিয়ে দিচ্ছে। তখন আমি খাঁটি ভারতীয় প্রথায় খাঁটি বিলাতি ফিল্মের স্টারদের মতো হাসতে পারতাম বলে তিনি আমার প্রেমে পড়েছিলেন। আর তুমি আমার প্রেমে পড়লে আমি যখন খাঁটি বিলেতি প্রথায় দেশি ফিল্মের স্টারদের মতো হাসতে শিখেছি। বাড়িয়ে বলিনি। ভবিষ্যৎ স্বামীর জন্মদিনে ভবিষ্যৎ স্বামী আমায় বললেন, জন্মদিনে একটা প্রেজেন্ট চাই তরঙ্গ। আমি বললাম, কি চাই? মোটে তো বেজেছে 9টা, আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসব। তিনি বললেন, ওসব প্রেজেন্ট নয়, আমার সঙ্গে একা সিনেমায় যেতে হবে। আমি বললাম, চলুন। তিনি বললেন, তোমার বাবাকে বলো। আমি মুচকি হেসে বললাম, বাবাকে আবার কি বলবো? আমার তেমন বাবা নন যে খারাপ লোকের সঙ্গে 9:30টার শোতে সিনেমায় গিয়ে নিজের ভালোত্ব বজায় রাখতে পারবো না ভেবে ছটফট করবেন। জানেন আমি বাবার হাতের মানুষ করা তরঙ্গ। সিনেমা দেখিয়ে মাঠে নিয়ে গিয়ে তিনি প্রপোজ করলেন। বললেন, আমার হাসি অমুকের মতো, কাশি অমুকের মতো, চোখ অমুকের মতো, মুখ অমুকের মতো,
কথা অমুকের মতো, চলন অমুকের মতো। অমুকরা সবাই ফিল্ম স্টার নয় বলে নাম করলাম না। তারপর তুমি কবে আমার কাছে প্রথম বিহ্বল হয়েছিল মনে আছে? আমাকে দেশি ফিল্ম দেখিয়ে যেদিন বাড়ি ফিরতে চাওনি, শহরতলিতে বেড়াতে নিয়ে গিয়েছিলে, তুমিও সেদিন গদগদ হয়ে বলেছিলে আমি নাকি অনেকটা অমুকের মতো। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার অমুকটির ফি কত করে? তাতে কি গভীর আঘাতই তোমার লেগেছিল। একবার গঙ্গার ঘাটে ছোট একটা ছেলে জলে ডুবে মরবার আবদার ধরায় তার মাকে তার গালে চড় মারতে দেখেছিলাম। ছেলেটা যেভাবে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠবার উপক্রম করেও কাঁদেনি, ভাবপ্রবণতায় ডুবে মরতে গিয়ে আমার কথার মার খেয়ে তুমিও সেদিন তেমনই মুখভঙ্গি করেছিলে। আজ আমার কেবলই মনে হচ্ছে আমি গলায় দড়ি দিয়েছি শুনে তুমি নিশ্চয়ই সেই রকম মুখভঙ্গি করবে। যদি একবার দেখতে পেতাম। মনে করো না যে দেখতে পেলেও কৌতূহল নিবৃত্তি ছাড়া আমার আর কোনো লাভ হতো। রোম্যান্টিসিজমের মিথ্যা মানুষ সরোবরে ডুবতে না দিলেই যে তোমার মহা উপকার সাধন করা হবে, সে ভুল ধারণা আমার ভেঙে গেছে। ওরকম ডুবে মরবার সঙ্গে রিয়ালিজমের কঠিন পাথরে মাথা ঠুকে ঠুকে মরার তফাৎ আছে, কিন্তু দুটোই অপমৃত্যু। আমার গলায় দড়ি দিয়ে মরা আর দুদিন পরে তোমার টিবি হয়ে রক্ত বমি করতে করতে মরার মধ্যে কত তফাৎ, অথচ দুটোই কি শোচনীয় অপমৃত্যু। আমি গলায় দড়ি দিয়েছি শুনে তুমি প্রচন্ড একটা আঘাত পাবে। সে আঘাতে অসার, অর্থহীন, অবাস্তব কল্পনার জগৎ থেকে তুমি অন্তত কিছুদিনের জন্য মাটির পৃথিবীতে নেমে আসবে। আগে এ কল্পনায় আমার আনন্দ জাগত। চড় খাওয়া ছেলের মতো তোমার মুখভঙ্গি দেখে আমার লাভ হতো এই যে মনে ভাবতাম এ জগতে অন্তত একজনের একটু কাজে লেগেছি, আর 10 জনের মতো আগাগোড়া ব্যর্থ জীবন আমার নয়। কিন্তু আজ আমি বুঝতে পারছি ওভাবে তোমাকে মাটির পৃথিবীতে নামিয়ে আনার কোনো দাম নেই, আনবার অধিকার আমার নেই। তোমাকে বাঁচবার পথ আমি দেখাতে পারবো না। আমি নিজেই সে পথ জানি না। আমি নিজে দুর্ভেদ্য অন্ধকারে হাতড়ে ফিরছি। তোমাকে আমি কি করে বলবো ওই কাব্যের ঝংকারময় ফুল বিছানো পথ ধরে যেও না, এই কার্যের কোলাহলময় বন্ধুর পথ ধরে এসো। এই পথে জীবনের সার্থকতা? কোনটা কাব্যের ঝংকার, কোনটা কার্যের কোলাহল, কোনটা ফুল, কোনটা পাথর, কোনটা পথ, কোনটা বিপদ, কোনটা জীবনের সার্থকতা, কোনটা ব্যর্থতা, এসব আমার কাছে গোলমাল হয়ে গেছে। মানুষ কি? মানুষ মানুষ কেন? জীবনে মানুষ কি চায় আর কেন চায়? কি পায় আর কেন পায়? কি চাওয়া উচিত আর কেন চাওয়া উচিত? এসব এমন উদ্ভট সমস্যায় পরিণত হয়ে গেছে যে আমি বুঝতেও পারছি না এগুলি সত্যি সমস্যা, না আমার মাথার মধ্যে এমন কোনো পাগলামি বাসা বেঁধেছে যার জন্য সহজ সোজা কথাগুলোকে বিকৃত করে দেখছি। অথচ কিছুদিন আগেও আমি ভাবতাম জীবনের অনেকগুলি ধাঁধার জবাব আবিষ্কার করেছি, আর কিছুদিন চেষ্টা করলে বাকিগুলিও আবিষ্কার করে ফেলতে পারবো। কিছুদিন আগে আমার মনে যখন আমার ক্ষমতা সম্বন্ধে প্রথম সন্দেহ জাগে, তখনও কিরকম অদ্ভুত কথা সব ভাবতাম শোনো। ভাবতাম জীবনকে ধাঁধা না জেনে ধাঁধাগুলো সত্যি জীবনের, না পুরস্কার প্রতিযোগিতার ধাঁধা, সে হিসাব না করে ধাঁধার জবাব আবিষ্কার করার মতো এই বিস্ময়কর প্রতিভা নিয়েই কি আমি জন্মেছি? আমার রক্তের মধ্যে কি এই অসাধারণ ক্ষমতা মিশেছিল? অথবা আমি জন্মে থেকে কি শিক্ষা দীক্ষা পেয়ে মানুষ হয়েছি, তাই আমাকে এমন অসম্ভব রকমের ক্ষণজন্মা নারীতে পরিণত করেছে? আজ কিন্তু নিজেকে 1000 বার প্রশ্ন করে একটা অতি সহজ ধাঁধারও জবাব পাই না অনুপম। কিছুকাল ধরে একটা জিজ্ঞাসা আমার মনকে লাঙলের মতো চষে বেড়াচ্ছে, অথচ কারো কাছে এই জিজ্ঞাসার জবাব পাবার ভরসা আমার নেই। আমি কি ভাবছি জানো? ভাবছি যে পারিপার্শ্বিকতার মধ্যে যেরকম শিক্ষা দীক্ষা পেয়ে আমি বড় হয়েছি, সেসব তো সৃষ্টি ছাড়া নয়। অনেকেই তো ওরকম অবস্থায় ওরকম ভাবে মানুষ হয়।
তবে কেবল আমার বেলাতেই এরকম অঘটন ঘটলো কেন? আমি কেন এমন সব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে গেলাম আমার যা আয়ত্তের বাইরে, বুদ্ধির অগম্য, সাধ্যের অতীত? কেন আজ আমার মানসিক অবস্থার এমন বিপর্যয় ঘটলো যে পৃথিবীতে নিজেকে খাপ খাওয়াতে না পেরে নিজেকে আমার মেরে ফেলতে হচ্ছে? অনুপম, তোমাকে এই কথাগুলি লিখতে লিখতে আমার বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে। সত্যি কি আমি এরকম হয়ে গেছি? খানিক আগে নিজেকে আমি যে খাপছাড়া বলেছি, সত্যি কি আমি তাই? যেসব কারণ আমাকে এরকম করেছে, হয়তো আরো অনেককে সেই সব কারণেই আমার মতো করে তুলেছে। তাদের সঙ্গে আমার পার্থক্য হয়তো কেবল তুচ্ছ খুঁটিনাটির। সমস্ত মানুষের মূর্তি একরকম হলেও প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের সর্বাঙ্গীন পার্থক্য থাকে, সেই রকম একটা স্বাতন্ত্র। অনুপম, কে জানে, হয়তো আমার গলার দড়ি দেবার আসল কারণ, যা আজ পর্যন্ত আরো অনেকের গলায় দড়ি দেবার কারণও তাই ছিল। হয়তো যে শক্তি আমাকে আত্মহত্যার প্রবৃত্তি দিচ্ছে, সেই শক্তি তাদেরও আত্মহত্যার প্রেরণা জুগিয়েছিল। আমরাই কেবল ধরতে পারছি না সেই শক্তিটার স্বরূপ কি এবং কিভাবে, কখন, কোথায়, কিসের ছদ্মবেশে সে কাজ করে। আমি তোমাদের বাড়িতে থাকবার সময় পাড়ার ভূদেব বাবুদের বাড়িতে একটা ছেলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মরছিল। তুমি আমায় এসে বলেছিলে ছেলেটার কুৎসিত রোগ হয়েছিল বলে সুইসাইড করেছে তারঙ্গ। ভালোই করেছে, ওরকম ছেলের মরাই ভালো। আমি মুচকি হেসে বলেছিলাম, হয়তো তা নয় অনুদা, হয়তো কবছর ধরে পরের অন্ন জল পেটে দিয়ে দিয়ে আর ভালো না লাগায় মুখ বদলাতে স্বর্গে গেছে। কুৎসিত রোগ আবার কিসের? দেখতে উপার্জনের উপায় থাকলে কুৎসিত রোগ নিয়েই বিয়ে থা করে ছোড়া দিব্যি সংসার করত। আরো কি যেন সব তোমায় বলেছিলাম। অনুপম, হয়তো সেই ছেলেটা যে জন্য আত্মহত্যা করেছিল, আমিও সেই জন্যই আত্মহত্যা করতে যাচ্ছি। আমার কুৎসিত রোগ নেই, পরের অন্ন জল আমায় পেটে দিতে হয় না, কিন্তু আমি ভাবছি কি জানো, সংসারে আমি তো একা নই, 10 জনের মধ্যে আমার বাস। পারিপার্শ্বিক অবস্থার প্রভাব আর 10 জনের মধ্যে যেভাবে কাজ করে, আমার মধ্যেও তেমনই ভাবে কাজ করে। এই হিসাবে ধরলে জগতের সমস্ত মানুষের ভাগ্য পরস্পরের ভাগ্যের সঙ্গে জড়িত। জগতের কোথাও একটি মাত্র মানুষ যদি না খেতে পেয়ে আত্মহত্যা করে, সেটাকে আমরা বিভিন্ন স্বতন্ত্র ঘটনা বলে গ্রহণ করতে পারি না। তার আত্মহত্যার কারণ সমগ্র জগতে নানা রকম রূপ নিয়ে ছড়িয়ে থাকবেই থাকবে। তাই যদি হয় অনুপম, তাহলে হয়তো ভূদেব বাবুর বাড়ির ওই বেকার ছেলেটার জীবনে তার জন্ম থেকে, হয়তো তার জন্মের অনেক যুগ আগে থেকেই যেসব কার্যকারণের সমাবেশ শেষ পর্যন্ত তার আত্মহত্যায় পরিণতি লাভ করেছিল, আমার জীবনে সেই কার্যকারণগুলির সমাবেশ আমাকেও আত্মঘাতিনী করাতে চলেছে। কিন্তু কোথায় সেই যোগসূত্র? সেই ছেলেটার জীবনের সঙ্গে আমার জীবনের যে ঘনিষ্ঠ সম্পর্ক, সমস্ত পৃথিবীর নরনারী, পশু পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষলতা, জলবায়ু, মাটি, এমনকি হয়তো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডেরও মধ্যস্থতায় প্রকৃতির নিয়মে স্থাপিত হয়ে আছে। কি তার স্বরূপ? আমি তো তা জানি না অনুপম। তোমাকে এই কথা কটা লিখতে গিয়েই আমার মাথা ঝিমঝিম করছে। আমার সে বুদ্ধি কই যা দিয়ে আমি এই যোগসূত্রের মূল তত্ত্ব জানবো? জানি না বলেই মনটা আমার খুঁতখুত করছে যে হয়তোবা যা ভেবে আমি গলায় দড়ি দিতে চলেছি তাও ভুল। কি যে ভুল নয়, আমার তা বুঝবারও ক্ষমতা নেই। আছে? তবে কি জানো অনুপম, বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব। এইটুকু সান্ত্বনা আমার আছে, যেসব কারণে গলায় দড়ি দেওয়া আমি উচিত মনে করেছি তার সবগুলি ভুল হলেও এ কথাটা সত্য যে তোমাদের মধ্যে, তোমাদের সঙ্গে বেঁচে থাকার মতো শিক্ষা আমাকে কেউ দেয়নি। আমাকে মরতেই হবে। এতদিন সংস্কারের ও সংশোধনের কল্পনা নিয়ে চারিদিকে তাকাতাম, তাই যা দেখতাম তা সহ্য হতো। সাময়িক বলে অনেক কিছু স্বীকার করে নিতাম। ভাবতাম
আমি যেটুকু দেখছি, সংসারে তার চেয়ে খুব বেশি স্ত্রী ও সামঞ্জস্যের অভাব থাকা সম্ভব নয়। মানুষ আসলে মানুষই আছে, বাঁচবার নিয়মও মানুষ মোটামুটি জানে। কেবল নিজের বোকামির দোষে মানুষ কিছু মনুষ্যত্ব হারিয়ে পেয়েছে কিছু পাশবিকতা, আর বাঁচবার কয়েকটা নিয়ম পালন করতে ভুল করে জীবনে এনেছে কিছু গন্ডগোল। ও মা, শেষে দেখলাম ভুলটা আমারই। সকলের জীবনেই আজ অন্যায় বেশি, অভাব বেশি, অপরাধ বেশি, অনাচার বেশি, বিশৃঙ্খলা বেশি। মানুষ যদি সজ্ঞানে জীবনে এসব সঞ্চয় করত, তারও একটা মানে বোঝা যেত। না জেনে না বুঝে মানুষ নিজের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে, মহা আড়ম্বরের সঙ্গে করছে নিজের সর্বনাশ। অন্ধ পথ দেখিয়ে নিয়ে চলেছে অন্ধকে। যারা এরকম করছে তারাই আবার 10 জনকে উপদেশ দিচ্ছে, এই কর, ওই করো, তাই করো। এই অবস্থায় আজ আমরা এসে পড়েছি জানো অনুপম। জীবনকে যে সুন্দর করতে চায়, নিখুঁত করতে চায়, পরিপূর্ণ করতে চায়, তার সমস্ত চেষ্টা পর্যন্ত ব্যর্থ হয়ে যাচ্ছে। জীবনে সার্থকতা লাভের পথটিও খুঁজে পাচ্ছে না। তার নিজের ভিতরের ও বাইরের অসংখ্য বিরুদ্ধ শক্তি ঘাড় ধরে তাকে বিপথে ঠেলে নিয়ে গেলে বাধাও সে দিতে পারছে না। যেমন আমি, কি শিক্ষাই আমার বাবা আর আমার স্বামী আমাকে দিলেন। জ্ঞানের আলো জ্বলে উঠল আলেয়ার মতো। না লাগলো সে আলো জগতের কারো কাজে, না লাগলো আমার নিজের কোনো উপকারে। বিপথে বিপথে ঘুরিয়ে শেষ পর্যন্ত আমাকেই টেনে নিয়ে চলল অপমৃত্যুর দিকে। তরঙ্গের চিঠিখানা অসমাপ্ত। বেশ বোঝা যায় তরঙ্গ আরো অনেক কথা লিখেছিল, কিন্তু কে যেন চিঠির বাকি অংশ ছিঁড়ে নিয়েছে। খামটা খোলা ছিল কি বন্ধ ছিল প্রথমে অনুপম লক্ষ্য করেনি। এবার খামখানা একটু ভালো করে দেখে সে বুঝতে পারল কে যেন অপটু হাতে জল দিয়ে ভিজিয়ে খামটা খুলেছিল, তারপর একান্ত অবহেলার সঙ্গে আবার বন্ধ করেছে। সীতা স্বীকার করলেন, হ্যাঁ, আমি খুলেছিলাম চিঠিটা। কিছু মনে করছো না তো? কদিনে যা ভালোবেসেছিলাম মেয়েটাকে, অনু, না খুলে থাকতে পারলাম না। অনুপম বলল, চিঠির শেষটা কোথায় গেল? সীতা নির্বিবাদে বললেন, আমি ছেড়ে নিয়েছি। কেন? মরবার সময় ঝোঁকের মাথায় একটা মেয়ে যা তা লিখে রেখে গেছে। সকলকে কি তাই পড়তে দেওয়া যায়? তুমি বলো, যায়? কিন্তু লিখে তো গিয়েছিল আমাকে। আমার চিঠি আপনি খুলে পড়লেন, আমাকে একবার জিজ্ঞাসা করার দরকার মনে করলেন না। তারপর আবার চিঠির অর্ধেকটা রেখে দিলেন ছিঁড়ে। নিয়ে আসুন, কোথায় রেখেছেন? সীতা নির্বিবাদে বললেন, সে কি আর আছে? সে আমি পুড়িয়ে ফেলেছি। তরঙ্গের মৃত্যুর আঘাতটাই খিলের মতো এতক্ষণ অনুপমের মনের রাগটাকে আটকে রেখেছিল। এবার সে যেন রাগে দিশেহারা হয়ে গেল। ক্রোধের বশে মানুষ খুন করবার আগে খুনি যেভাবে তাকায়, তেমন দৃষ্টিতে সীতা পিসিমার দিকে চেয়ে সে বলল, পুড়িয়ে ফেলেছেন? ইয়ার কি পেয়েছেন নাকি আপনি? সীতা যে গুরুজন সে কথা ভুলে একটা বৃষ্টি গালও অনুপমের জিভের আগায় এসেছিল। কত কষ্টেই সে গালটা চেপে রাখল। সীতা পিসিমার আজ ভাবান্তর এসেছে। আজ যেন তিনি শান্ত, সহিষ্ণু, বুদ্ধিমতী মহিলা। কথায় ব্যবহারে কোনো রকম পাগলামি নেই। বরং তরঙ্গের চিঠির শেষাংশ ছিঁড়ে নেওয়ার জন্য অনুপম যে রাগারাগি করার মতো ছেলে মানুষই পাগলামি আরম্ভ করবে, অনেকদিন আগে থেকে, তরঙ্গের গলায় দড়ি দেওয়ারও আগে থেকে তিনি যেন তা জানতেন, এবং অনুপমকে সামলাবার ভারটাও তখন থেকেই তিনি যেন গ্রহণ করে নিয়েছেন। ধীর স্থির গম্ভীর গলায় বললেন, ছেলে মানুষই করো না অনুপম,
তরঙ্গ চিঠিখানা আমার জিম্মায় রেখে গিয়েছিল। ইচ্ছে করলে সমস্ত চিঠিটাই তো আমি তোমাকে না দিয়ে পুড়িয়ে ফেলতে পারতাম। তাই ইচ্ছে ছিল আমার, নেহাত তরঙ্গের শেষ কথাটা একেবারে ঠেলতে পারলাম না বলে অর্ধেকটা তোমায় দিয়েছি। হ্যাঁ অনুপম, তরঙ্গ যে এভাবে আমাদের ছেড়ে গেল, তার চেয়ে তরঙ্গের চিঠির খানিকটা পড়তে পারলে না, এটাই কি তোমার কাছে বড় হলো? অনুপম ক্ষুব্ধ স্বরে বলল, এমনি ভাবে ছেড়ে চলে গেল বলেই তো চিঠির সবটা পড়বার জন্য ব্যাকুল হয়েছি। কি লিখেছিল বাকিটাতে? সে তোমার জেনে কাজ নেই। সীতাকে কোনো মতেই বলানো গেল না। পেটে কথা রাখা সীতার পক্ষে অসম্ভব, কিন্তু অনুপমকে চিঠির বাকি অংশ তরঙ্গ যেসব কথা লিখেছিল সেই কথাগুলো তিনি বোধহয় একেবারে বুকের মধ্যে লুকিয়ে রাখলেন। খুনাক্ষরেও কেউ জানতে পারল না। কেবল এটুকু জানা গেল, তরঙ্গের বাকি কথাগুলো ভালো নয়। নিজেকে আর জগৎ শুদ্ধ মানুষকে সে বড় খারাপভাবে গালাগালি দিয়েছে। নিজের সম্বন্ধে এমন কতগুলি কথা লিখে রেখে গিয়েছে যে। কি সেই কথাগুলো? আমি তা বলতে পারবো না বাবু। তরঙ্গের প্রকৃতি যে স্বাভাবিক ছিল না। সীতা দয়া করে অনুপমকে তার চিঠির যেটুকু অংশ দিয়েছিলেন সেটুকু পড়লেই তা বেশ বোঝা যায়। আরো অনেকের মাথাও যেন তরঙ্গ কম বেশি খারাপ করে দিয়ে গেল। সকলের জীবনে এমন একটা সমস্যা, এমন একটা রহস্য, এমন একটা অভূতপূর্ব প্রভাব সে বিস্তার করেছিল যে সকলের মনে তলে তলে তার নাটকীয় আত্মলোপের আঘাতটা যেন তার কথা ভুলে থাকবার সময়ও চোরের মতো শীত কেটে বেড়াতে লাগলো। সুখ শান্তি যদি কিছু অবশিষ্ট থাকে কারো মনে, অপহরণ করবে। অন্য কারো মনে সুখ শান্তি থাক বা না থাক, অনুপমের মনে অশান্তি ছাড়া আর কিছুই রইল না। কি লিখে রেখে গিয়েছিল তরঙ্গ? যে ধাঁধা তরঙ্গ সৃষ্টি করে গিয়েছে তার কি মীমাংসা সে নিজেই করে দিয়ে গিয়েছিল? সীতা পিসিমা যা আগুনে সঁপে দিয়েছেন, ক্রমে ক্রমে সীতা পিসিমার কথাই যেন সত্য হয়ে দাঁড়ায়। তরঙ্গ যে এভাবে তাদের ছেড়ে গিয়েছে, তার চেয়ে তরঙ্গের শেষ চিঠির শেষ যে সে পড়তে পারল না, এটাই অনুপমের কাছে বড় হয়ে ওঠে। সীতা পিসিমার কাছে সে মিনতি করে, রাগারাগি করে, ভয় দেখায়, আবল তাবল বকে, কিন্তু দেখা যায় সীতা এ বিষয়ে বড় শক্ত। আমি বলবো না। কেন এরকম করছো অনুপম? সবটা না হয় আভাসে একটু বলুন। তাও বলবো না। শঙ্কর কয়েকদিন ঝিমালো। তরঙ্গ অনুপমকে চিঠি লিখে গিয়েছে দেখে হঠাৎ শঙ্করের মনে প্রবল আঘাত লেগেছে। তরঙ্গকে কিছুদিন থেকে তার ভালো লাগছিল না, তবু সে থাকতে অনুপমকে চিঠি কেন? তবে কি অনুপমের জন্যই তরঙ্গ তাকে অপমান করেছিল? সে থাকতে অনুপমকে যখন চিঠি লিখে রেখে গিয়েছে, তখন আর কি অর্থ হয় তরঙ্গের ব্যবহারে? মনটা যখন শঙ্করের এইসব কথা ভেবে অত্যন্ত খারাপ, একদিন লীলাময় ব্যস্ত সমস্ত ভাবে এসে বললেন, টাকা আছে শঙ্কর, মিসেস সেন কিছু টাকা চাচ্ছেন। মিসেস সেন কোথায়? সেইখানেই, তোমাকে যেতে বললেন। কত টাকা চাচ্ছেন? এমন ভাবে শঙ্কর কথাটা জিজ্ঞাসা করলো যেন টাকার ভান্ডার তার অফুরন্ত, যত চাও ততই পাবে। লীলাময় একগাল হেসে বললেন, কিছু বেশি করে নিয়ে যেতে বললেন। বললেন বড্ড দরকার, 7 দিনের মধ্যে ফিরিয়ে দেবেন। সেই হোটেলে, সেই ঘরে, সেই আবহাওয়া, সেই রকম আনন্দোচ্ছল মিসেস সেন বন্ধু বান্ধবকে আমোদ যোগাচ্ছিলেন। লীলাময়ের চোখের ইশারায় একটু আড়ালে এলেন। শঙ্কর স্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করল, কত টাকা চাই? মিসেস সেন মধুর হেসে বললেন, দরকার তো ছিল অনেক টাকার, তুমি কত দিতে পারো তাই বলো না। 100। মোটে? আচ্ছা তাই দাও। শঙ্কর বলল, আজ তো সঙ্গে নেই, কাল দেব। কাল? কখন? শ্রাদ্ধানন্দ পার্কে একটা মিটিং আছে না কাল? আপনিও তো লেকচার দেবেন দেখলাম খবরের কাগজে, দেবেন না? মিসেস সেন মাথা হেলিয়ে সম্মতি জানালেন। শঙ্কর বলল, আমিও একটা লেকচার দেব ভাবছি, লেকচার দিয়ে আপনাকে টাকাটা দেব।
শুনে মিসেস সেন গম্ভীর মুখে লীলাময়ের দিকে চাইলেন। লীলাময় অস্বস্তির সঙ্গে বললেন, কি বলবে না বলবে আগে থেকে ঠিক না করে এরকম হঠাৎ লেকচার দেওয়া? শঙ্কর শান্তভাবেই বলল, পাগলামি করব না, ভয় নেই, যা বলা চলে তাই বলবো। আপনাদের লেকচারের দাম কমবে না, ওসব ছেলে মানুষই আমার কেটে গেছে। লীলাময় তবু বিপন্নভাবে বললেন, কালকের মিটিংটা থাক না, এর পরের মিটিংটাতে তোমায় যদি বলতে না দিই তাহলে কি বলেছি সেই ভালো হবে। কেমন? আগে থেকে খবরের কাগজে তোমার নাম বের করে দেব, যা বলবে পরদিন কাগজে সভার রিপোর্টে তারও খানিকটা। শঙ্কর বলল, কেবল কথায় কি চিরকাল চিড়ে ভেজে লীলাময় বাবু? দিন না, এক্ষুনি ফোন করে দিন না কাগজের আপিসে, আমার নামটা আপনাদের নামের সঙ্গে বক্তা লিস্টে ছাপিয়ে দিতে বলুন। পরশু যদি মিটিং এর রিপোর্টে আমার নামটাও যায়, আর কিছু টাকা না হয় বেশিই দেব। মিসেস সেন আর লীলাময়ের চোখে চোখে কথা হয়ে গেল। মিসেস সেন শঙ্করের বাহুমূল ধরে আদরের আর আবদারের সুরে বললেন, কেন এরকম করছো শঙ্কর? কালকের মিটিংটা থাক না, এমন কত মিটিং হবে আমি নিজে। কিন্তু শঙ্কর একটু পাথর বনে গিয়েছে, তাকে কোনো রকমই দমানো গেল না। ব্যাপারটা একটু গোলমেলে, কেবল খবরের কাগজের আপিসে ফোন করলেই চলে না, দলের আরো যারা আছেন তাদের সঙ্গেও একটু কথাবার্তা হওয়া দরকার। কাল যদি তারাও দলের বাইরের এক ছোকরাকে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে ছেলেখেলা করতে দিতে আপত্তি করেন, যদি লীলাময়ের উপর সকলে চটে যান। চিন্তিত মুখে লীলাময় বললেন, বড় হাঙ্গামায় ফেললে, অনেকগুলো ফোন করতে হবে, এখানে তো মাগনা ফোন নেই। শঙ্কর মৃদু হেসে বলল, চলুন না, ফোন করবেন, ফোনের পয়সা আমিই দেব। মিসেস সেনও মৃদু হেসে বললেন, আর আজকের ফুর্তির পয়সা? শঙ্কর বলল, তাও দেব। পেকে যেন একেবারে ঝানু হয়ে গেছে শঙ্কর। নাম করার, বড় হওয়ার, প্রসিদ্ধি লাভের সমস্ত কলাকৌশল যেন তার নক্ষদর্পণে। সে জানে আরো অনেক কিছুই লীলাময়, মিসেস সেন আর তার সাঙ্গপাঙ্গের পাবলিক লাইফের পিছনে আছে, আরো কদর্য, আরো কুৎসিত, আরো জটিল। কিন্তু এ কথাও সে জানে যে যতটুকু জ্ঞান সে অর্জন করতে পেরেছে সেটুকু ঠিকমতো প্রয়োগ করতে পারলে ক্রমে ক্রমে আরো যত কিছু জানবার আছে সবই সে জানতে পারবে এবং জানতে পেরে প্রয়োগ করতে পারবে নিজের প্রগতির উদ্দেশ্যে। প্রগতি? ভাবপ্রবণ মন শঙ্করের। মিসেস সেনের ঈষৎ বিস্মিত দুষ্টুমি ভরা চাহনি ও হাসি, সাঙ্গপাঙ্গের বিভৎস রসিকতা এবং অতৃপ্ত ক্ষুধিত অন্তরের প্রবঞ্চনা করবার জন্য তিলে তিলে আত্মহত্যা সব একটা বিপরীত ভাব জাগিয়ে তোলে শঙ্করের মনে। গায়ের জোরে যে মনের ক্রিয়াকে এখানে সে ঘটিয়ে চলেছে, অতিক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ও মন জুড়ে দাপাদাপি করছে। কি এই প্রগতি? একদিন না হয় সে নিজেকে করে তুলবে খ্যাতনামা, লোকে না হয় কয়েক মিনিট মনে রাখবার জন্য সাগ্রহে তার কথা শুনবে, কিন্তু কি হবে সেই সাফল্যে? দামি পোশাক গায়ে দেবার জন্য সর্বাগ্রে কুৎসিত ব্যাধি যদি তাকে সঞ্চয় করতে হয়, কি করবে সে দামি পোশাক দিয়ে? গভীর রাত্রে গভীর বেদনায় শঙ্করের ঘুম আসে না। এখন শুধু প্রতিক্রিয়া চলছে কিনা, বিষাদটাই তাই বড় কটু। জীবনের রাজপথ খুঁজে না পেয়েও গলি ঘুজি দিয়েই তো এতকাল সে খুশি মনে এগিয়ে এসেছে। আজ শ্যাওলা পিছিল নর্দমা দিয়ে হাঁটবার শখ মিটাতে গিয়ে একটি মাত্র আছাড় খেয়েই যেন সর্বাঙ্গে টনটন বেদনা ধরে গেল। শঙ্করের মা তরঙ্গের ব্যাপারটা নিয়ে ক্ষেপে যাবার উপক্রম করে দিলেন। একেই একটু স্নায়বিক বিকারগ্রস্ত মানুষ, সর্বদা অস্বাভাবিকতার মধ্যে আত্মপ্রকাশের ইচ্ছাটা চেপে চলতে চলতেই তার প্রাণান্ত হয়। তার উপর এত বড় একটা সুযোগ পাওয়া গেছে, বিনা অসুখে কয়েকদিনের মধ্যে তিনি
শীর্ণ হয়ে গেলেন। তারপর হঠাৎ আরম্ভ করে দিলেন রাগারাগি, চেঁচামেচি, গালাগালি আর মাথা কপাল কোটা। এটা শঙ্করের মার পক্ষে অভিনব। ভীরু, ভোঁতা, জীবনী শক্তির অভাবগ্রস্তা, অকাল বৃদ্ধা মানুষ তিনি। তার পক্ষে এরকম প্রচন্ড উগ্রতা বেমানান এবং ভীতিকর। ডাক্তার ওষুধ দিলেন, কিন্তু ওষুধে কি হবে? ওষুধের নেশায় শঙ্করের মা কেবল মরার মতো বিছানায় শুয়ে রাতটা কাটিয়ে দিতে লাগলেন। ওষুধটা অবশ্য ঘুমের। শঙ্করের মার মরার মতো পড়ে থাকাটাও অবশ্য সকলে ঘুম বলে ধরে নিলেন। কিন্তু প্রকৃতি দেবী যার ঘুম কেড়ে নিয়েছেন, কার ক্ষমতা আছে তাকে প্রকৃত ঘুম দান করবে? ডাক্তার বললেন চেঞ্জে পাঠাতে পারলে মন্দ হতো না। এসব রোগীর পক্ষে শহরের গোলমাল বড় খারাপ, বেশ একটু শান্ত নির্জন অ্যাটমসফিয়ারে চেঞ্জের ব্যবস্থা হলো। নামকরা একটা স্বাস্থ্যকর স্থানে, যেখানে এত লোক এত রকমের ব্যারাম নিয়ে চেঞ্জে যায়, যে স্থানটা হয়ে থাকে রোগের আড়ত আর রুগ্ন নরনারীর ভিড়ে শহরের মতোই জনপূর্ণ। শঙ্করের মা বলল, আমি দেশে যাব, দেশের জন্য আমার মন কেমন করছে বলে বীরেশ্বরের পায়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। বীরেশ্বর বললেন, কেঁদো না মা, কেঁদো না। দেশে যাবার জন্য কাঁদবার কি হয়েছে? কালকেই আমরা দেশে রওনা হব। ডাক্তার এ প্রস্তাবে সায় দিলেন। বীরেশ্বর নিজে, শঙ্করের মা, সীতা আর শঙ্করকে সঙ্গে করে গেলেন দেশে। দিন তিনেকের জন্য শঙ্কর অসুস্থা জননীর সঙ্গে দেশে গেল। একটা সভায় তার বক্তৃতা দেবার কথা ছিল, কিন্তু আর কি করা যায়, মার জন্য এটুকু ত্যাগ স্বীকার না করলে চলে না। ছেলেকে ছেড়ে দেশে যেতে শঙ্করের মা কিছুতেই রাজি হলেন না। কেঁদে দেওয়ালে মাথা ঠুকে ভয়ানক ব্যাপার আরম্ভ করে দিলেন এবং ছেলের সঙ্গে দেশে যাওয়া মাত্র হয়ে গেলেন জড় পদার্থের মতো শান্ত ও নির্জীব। দেশের আত্মীয় স্বজনের মধ্যে অনেক কাল আগে একবার যে সলজ্জ নম্রতার সঙ্গে অনেক দিন বাস করেছিলেন, এতকাল পরে আবার সেই বাড়িতে সেই আত্মীয় স্বজনের মধ্যে এসে পড়ে প্রথম বধূ জীবনের সরম স্নিগ্ধ নম্রতাই যেন নির্জীবতায় রূপান্তরিত হয়ে তার মধ্যে ফিরে এলো। দেশ দেখে শঙ্কর কিন্তু পেল আঘাত। গ্রাম শঙ্কর দেখেছে। ছেলেবেলায় এই গ্রামেও কয়েকবার সে এসেছিল, ঝাপসা মনেও আছে যেন। তাছাড়া শহরতলির গ্রামে কতবার সে বেড়াতে গিয়েছে। ট্রেনে কোথাও যাওয়ার সময় দুদিকে কত অফুরন্ত গ্রাম তার নজরে পড়েছে। গ্রাম সম্বন্ধে কত বই সে পড়েছে। কি গ্রাম! পথ ঘাট, বাড়ি ঘর, বন জঙ্গল, ডোবা পুকুর, এসব কিছুই মনের মধ্যে গ্রামের যে ছবিটি আছে তার সঙ্গে মেলে না। এখানকার মানুষগুলো তার মনের মধ্যে গ্রামের যে মানুষগুলো বাস করে তাদের স্বজাতি নয়। গ্রাম্য জীবনের যে রোম্যান্টিক কল্পনা মনের মধ্যে এতকাল সযত্নে পোষণ করেছে, এই গ্রামের গ্রাম্য জীবনের সঙ্গে তার পার্থক্য যেন কবিতার বই আর খবরের কাগজের। বরং শহরের সঙ্গে এক বিষয়ে এই গ্রামের মিল আছে। এখানেও মানুষ তরঙ্গের মতো আত্মহত্যা করে। তরঙ্গের বয়সী একটি বউ, তবে তরঙ্গের মতো রূপসীও নয়, স্বাস্থ্যবতীও নয়। বাড়ির সামনে জঙ্গল, বাড়ির পিছনে গ্রামের অধিকাংশ মানুষের মতোই রুগ্ন ধানের খেতে স্বাস্থ্যহীন ধান গাছ, ডাইনে আমবাগান, বাঁয়ে প্রতিবেশীর বাড়ির 4 ভিটার 4খানা পোড়ো পোড়ো ঘরের মধ্যে একখানা ঘর কবে পড়ে গেছে, আর তোলা হয়নি। এই অপূর্ব প্রাকৃতিক আবেষ্টনীর মধ্যে নিজেদের প্রকাণ্ড জীর্ণ বাড়ির গোয়াল ঘরটিতে বউটি তরঙ্গকে অনুকরণ করেছে। গোয়াল ঘরে আজ যে অনেক কাল ধরে গরু বাস করে না, সেটা অনুমান করা শক্ত নয়। এ বাড়ির লোক দুধ খায় না, এমনকি গোয়াল ঘরের সম্মুখে বয়স্কা রমণীর কোলে 5-6 মাসের যে কাঠির মতো ক্ষীণ খোকাটি ক্ষীণস্বরে কাঁদছে, সেও খায় না। কোথায় পাবে? গোয়াল ঘরে দড়িতে তার যে কঙ্কালসার মা ঝুলছে, তার শুষ্ক আলগা চামড়ার মতো স্তন দুটিতে দুধ থাকা সম্ভবই নয়।